শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কস অফ বার রাঙা সকাল অনুষ্ঠানে। প্রতিটি সকালই সুন্দর, প্রতিটি দিন আমাদেরকে নতুন আশার আলো দেখায় এবং সেরকম আশার গল্পগুলোই আমরা রাঙা সকালে শুনি। আজও একজন বিশেষ অতিথির থেকে আমরা সেই নতুন সম্ভাবনা, নতুন আশার গল্প শুনবো এবং সেই গল্পের সঙ্গে থাকছি আমরা দুজন। আমি সুস্মিতা এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সম্ভাবনার ভিতর মহলে প্রবেশ করা এবং সেখান থেকে সম্ভাবনাময় মানুষগুলোকে তুলে আনাই রাঙা সকালের কাজ। আজকেও তার ব্যতিক্রম হবে না, কিন্তু তার আগে সুস্মিতার কাছে চলে যাচ্ছি। সুস্মিতা, শুভ সকাল। শুভ সকাল মাসুক, তোমাকেও। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি এবং যেমনটা বলছিলাম যে রাঙা সকালে আমরা প্রতিনিয়ত অনেক নতুন সম্ভাবনার গল্প শুনি নতুন নতুন অতিথিদের থেকে। আজও তেমনটি শুনবো ভেবে ভালো লাগছে। এবং তুমি আরেকটা বিষয় লক্ষ্য করলে খুব খুশি হবে যে আজকের অতিথির নামের সঙ্গে কিন্তু তোমার নামের অনেকখানি মিল রয়েছে। একদম তাই। তোমরা দুজনই সরকার গোষ্ঠী বা সরকার বংশ। একদম তাই। কে আছে তুমি পরিচয় করিয়ে দাও। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উদ্যোক্তা সাদিক আল সরকার। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন সরকার থেকে সরকারকে শুভ সকালের শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। যেমনটি আমি আর মাসুক বলছিলাম যে নতুন নতুন অতিথিদেরকে আমরা পাই প্রতিটি সকালে এবং এই কারণে আমাদের সকালগুলো আরো বেশি ভালো হয়ে যায়। আজকে আপনাকে পেয়েছি, আপনার থেকে আপনার অনেক কাজ নিয়ে অনেক কিছু আপনি করেছেন, সেই গল্পগুলো শুনবো। তবে আপনাকে জানার শুরুটা করতে চাই একদম শৈশব থেকে। শৈশব কেমন ছিল, কোথায় কেটেছিল শুনতে চাই। হ্যাঁ, শৈশব আসলে সবার ভালোই থাকে। আমারও ভালো ছিল। চ্যালেঞ্জিং লাইফটা আসলে শুরু হয় শৈশবের পর থেকে বা কিশোরের পর থেকে। আমার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে আমার বাড়ি, নারায়ণগঞ্জ সদরে আলিটেক ইউনিয়ন ডিগ্রিচর গ্রামে আমার শৈশব। সেখান থেকেই বেড়ে ওঠা, সেখান থেকেই পথ চলা, সেখান থেকেই বড় হয়ে ধীরে ধীরে আমার কর্মজীবনে আসা, পড়াশোনা শেষ করা। আচ্ছা, শৈশবের স্মৃতিগুলো আসলে মানুষকে প্রতিনিয়ত ভাবায়, সমৃদ্ধ করে এবং বিকশিত করে একই সাথে। শৈশবে যে মানুষগুলো জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত থাকে, যেমন পরিবারের মানুষগুলো। পরিবারের কথা আসলেই যে বিষয়টা আসলে সবার আগে মাথায় আসে, পরিবার প্রধান বাবা। আপনার বাবা প্রয়াত হয়েছেন, তার কাছ থেকে আসলে জীবনকে এমনভাবে দেখেছেন বা এমনভাবে দেখার একটা চোখ তিনি আপনাকে তৈরি করে দিয়েছে। সেই গল্পগুলো একটু শুনি, কেমন ছিল বাবার সাথে সেই দিনগুলো? আসলে শৈশবে বাবার অনুপ্রেরণাতেই আসলে এ পর্যন্ত আসা। সবকিছুই বাবার থেকে পাওয়া, বাবার সাপোর্টেই এ পর্যন্ত আসা। বলতে গেলে একেবারে একমাত্র সাপোর্টার আমার বাবাই ছিল। মাও ডেফিনেটলি অনেক সাপোর্ট দিয়েছে। তো মোটামুটি বাবার সাপোর্টে, পরামর্শে, সব ধরনের সহযোগিতায় আজকে পর্যন্ত আসা। আচ্ছা, বাবা কি করতেন? বাবা ফার্স্টে ব্যাংকে জব করত, এরপরে আমার প্রতিষ্ঠান এটা প্রতিষ্ঠিত করে দেয়, আমার লিডসাস প্রতিষ্ঠা করি। আচ্ছা আচ্ছা। তারপরে তো বাবার বিজনেসে ইনভেস্ট, বাবার সাপোর্টে এ পর্যন্ত কন্টিনিউ করা। মানে বাবার ছায়াটা আসলে বট গাছের মতো আমরা সবসময় যে বলি, সেটা আপনার বাবার জীবনে একদম এটা বাবা না থাকলে বোঝা যায় যে বাবা কি ছিল। একদম তাই। বাবার কথা যেহেতু আসলো, বাবার কোন কোন কথাগুলো এখন পর্যন্ত আপনার মানে সঙ্গে আছে এবং বাকি জীবন আপনি ধারণ করে চলতে চান? বাবার আসলে বেসিক বিষয়গুলো ছিল সততা এবং পরিশ্রম। সততা এবং পরিশ্রম ছাড়া আসলে কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। একদম। তো বাবা সবসময় সততার বিষয়গুলো বলতো এবং পরিশ্রম করা। উনি বিশ্বাস করতো যে পরিশ্রম করলে, সততার সাথে থাকলে একটা সময় যে কোনো পরিস্থিতি ওভারকাম করা যায়। একদম। তো সেটাও করেছি অনেক। মানে চড়ায়ত্রেই আসলে আমাদের যারা নতুন উদ্যোগ শুরু করি তাদেরকে আসলে অনেক ধরনের ব্যাকএন্ডে অনেক ধরনের কষ্টের গল্প থাকে এবং অনেক ধরনের চড়ায়ত্রে পার হতে হয়। তো আমার জীবনটা সেরকমই ছিল। তো মোটামুটি বলা চলে একটা ছোট প্রতিষ্ঠান থেকে এত বড় প্রতিষ্ঠান করা, এটা আসলে অনেক পরিশ্রমের মাধ্যমেই হয়েছে। অবশ্যই এটার সাথে আসলে সততার সাথে করতে হয়, মেধাকে কাজে লাগাতে হয়, সবকিছু সমন্বয় আসলে হয়। একটা দিয়ে আসলে সবকিছু হয় না, সবকিছু একসাথে করেই তারপরে প্রতিষ্ঠা এবং আপনার সেই সংগ্রামের গল্পগুলো তো আমরা অবশ্যই শুনবো, কিন্তু তার আগে আপনার বাবার সাথে কোনো স্মৃতি শুনতে চাই। আসলে আমি বাবার সাথে সবসময় কানেক্টেড ছিলাম। সারাদিন যেখানেই থাকি, রাতে বাড়িতে যাওয়ার পরে বাবার সাথেই গল্প করতাম। অন্তত 1 ঘন্টা গল্প না করে ঘুমাতাম না।
সারাদিনের কি আপডেট সেগুলো আমি বাবাকে দিতাম, যে আজকে এখানে গিয়েছি, এখানে এই কাজটা করেছি, এই মানুষগুলোর সাথে পরিচয় হয়েছি। বাবা আমাকে অনেক পরামর্শ দিত। বাবা যদিও নারায়ণগঞ্জে থাকতো, তার জীবনটা হয়তো বা একটা নারায়ণগঞ্জের একটা সার্কেলের মধ্যে সীমাবদ্ধ ছিল, বাট উনি অনেক সবসময় পত্রিকা পড়তেন, জাতীয় আন্তর্জাতিক বিষয়ে তিনি অবগত থাকতেন। উনি সবসময় সবকিছু সম্পর্কে ধারণা রাখতেন। আচ্ছা তো উনি অনেক পরামর্শ দিতেন, এবং ওনার কিছু মানে ইচ্ছা ছিল বা ওনার কিছু বিষয় ছিল যে বিষয়গুলো উনি ওনার জীবনে পরিপূর্ণতা করতে পারেনি হয়তো বা সীমাবদ্ধতার কারণে। সেই বিষয়গুলো আমাকে বলতো যে আমার এই ইচ্ছা ছিল বা আমি এভাবে চিন্তা করেছি, সেটা হয়তো আমার জীবনে হয়নি, আমি চাই তুমি করো, তোমরা করো। তো ওই বিষয়গুলো চেষ্টা করি যে বাবার আসলে যেই আশাগুলো ছিল বা যে ইচ্ছাগুলো ছিল যেগুলো তিনি তার সীমাবদ্ধতার কারণে বাস্তবায়ন করতে পারেনি, সেইগুলো নিয়ে চেষ্টা করি একটু কাজ জি, করার। সেই চেষ্টাগুলো আপনি করে যাচ্ছেন এবং কি কি কাজ করেছেন সেগুলো আমরা শুনবো বিস্তারিতভাবে। তবে বিস্তারিতভাবে জানার আগে আমাদের কাছে ছোট্ট কিছু ইনফরমেশন আছে, দর্শকদের জানিয়ে আসতে চাই। Sure. দর্শক, আমাদের আজকের অতিথি সাদিক আল সরকার প্রযুক্তি, পরিবেশ, শিক্ষা ও ডকুমেন্টেশন সেবাকে এক সূত্রে গেঁথে কাজ করে যাচ্ছেন। তিনি জাতিসংঘ আয়োজিত কনফারেন্স অফ পার্টিস COP29 অংশ নিয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় নিজের সক্রিয় ভূমিকার পরিচয় দিয়েছেন এবং টেকসই ভবিষ্যৎ গড়ার পক্ষে জোরালো মত গড়ে তুলেছেন। প্ল্যান অফ সাসের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নের কাজ করে তরুণদের সম্পৃক্ত করে একটি সচেতন ও টেকসই সমাজ গঠনের স্বপ্ন দেখেন। একই সঙ্গে ডকুফাইডস লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের ডকুমেন্টেশন খাতে একটি আধুনিক এবং ক্যাশলেস সেবার দিগন্ত উন্মোচন করেছেন, যা নাগরিকদের নথিপত্র সংক্রান্ত জটিলতা সহজভাবে সমাধানে সহায়তা করছে। 2015 সালে প্রতিষ্ঠিত লিডসাস লিমিটেডের মাধ্যমে তিনি ডিজিটালাইজেশন ও প্রযুক্তি নির্ভর সেবা প্রদান করে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের পথে এগিয়ে নিচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার সক্রিয় উপস্থিতি লক্ষণীয়, বিশেষ করে ওয়ার্ল্ড ইউথ ফোরাম 2024 এবং গ্লোবাল এন্টারপ্রেনারশিপ বুট ক্যাম্পে অংশগ্রহণ করে বৈশ্বিক সম্পৃক্ততাকে আরও সমৃদ্ধ করেছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন এবং আন্তর্জাতিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আবারও ফিরছি অতিথির কাছে। অনেক কাজ করেছেন, সেই কাজগুলো নিয়ে ধাপে ধাপে আসবো, কিন্তু শৈশবের গল্পে আরো কিছুক্ষণ আপনাকে ধরে রাখতে চাই। বাবার কথা তো শুনলাম, সেই সঙ্গে মায়ের সম্পর্কে একটু জানতে চাই। মায়ের কাছ থেকে কতটা শাসন পেয়েছেন বা কোন কোন মূল্যবোধগুলো মায়ের থেকে পেয়েছেন? মা তো আসলে একটু বেশি শাসন করতো, বাবা মা দুজনেই শাসন করতো। তারপরে আমরা যেহেতু যৌথ ফ্যামিলি ছিলাম, এখনো আমরা যৌথ ফ্যামিলি। আচ্ছা। আমার চাচা, তারপরে আমার দুই ফুফু, সবাই শাসন করতো, মানে কোনো ভুল করা যাবে না। ছোটকাল থেকে শাসনের মধ্য থেকে বড় হওয়া, চাচার শাসন পেয়েছি, ফুফুদের পেয়েছি, বাবা মারও পেয়েছি। হয়তোবা দাদা দাদির শাসনটা পাইনি, তারা সবসময় আদর করেছে। তো অবশ্যই মাও অনেক সাপোর্টিভ ছিল, বাবার মতো মা এখনো সাপোর্ট করে যাচ্ছে, বাবার পরে এখন মা সাপোর্ট করে যাচ্ছে। তারপর আমার ওয়াইফ তো আছেই, ওয়াইফ বাবা মারা যাওয়ার পরে সব ধরনের সাপোর্ট এখন ওয়াইফের কাছ থেকেই পাই। সে সব ধরনের পরিস্থিতিতে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। পরিণত বয়সে এসে আপনি আপনার সহধর্মিণীকে পেয়েছেন, সেই সময়টা আমরা আসবো অবশ্যই, কিন্তু শৈশবে আরো কিছুক্ষণ থাকবো। মায়ের কথায় আমরা ছিলাম বিশেষ করে। তো মায়ের শাসনের কথা তো শুনলাম যে শাসন করতেন, তার পাশাপাশি অনেক ব্যাপারে আমরা দেখি যে মায়েরা একটু ছেলেদেরকে বেশি আশকারা দেন বা মায়েদের কাছে ছেলেদের অনেক ভুল হয়তো মাফ করে দেয়। তো সেই জায়গাটা কেমন ছিল? না, এই জায়গাটাতে আমি আসলে কখনো আশকারা পাইনি। আমার মা অনেক রাগী এবং অনেক আদরও করে। মা একটু খুবই একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, ওনার কাছ থেকে আসলে কখনো ওইভাবে আশকারা পাইনি বললেই চলে। এটা আমরা 4 ভাই বোনই যথেষ্ট একেবারে কঠোরভাবে উনি যে কোনো ভুলগুলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। ভাই বোনের কথা বলছিলেন, ভাই বোনদের মধ্যে সম্পর্ক কেমন ছিল শৈশবে? ভালো, অবশ্যই। আমি সবার বড়, আমার ছোট ভাই আছে আর ছোট 2 বোন। আমাদের মধ্যে অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, ভাই বোনদের মধ্যে না অনেক ধরনের গল্প থাকে, খুনসুটির গল্প থাকে, দুষ্টুমির অনেক গল্প কিছুর গল্প থাকে। আমরা একটু ছোট ছোট করে দুই একটা গল্প শুনতে চাই ভাই বোনদের বা মধ্যে। আপনি যেহেতু বড় ছিলেন, সাধারণত পরিবারের বড় সন্তানের উপর কিন্তু একটা দায়িত্বও থাকে যে তুমি যা করবে তোমাকে দেখে বাকিরা শিখবে, ছোটরা শিখবে। এখানে আমি আমার বোনদেরকে মোটামুটি তাদের কথাই শুনতাম। আচ্ছা। আমি চিন্তা করতাম যে বোনরা যা বলে তাই শুনি। এখানে একটা গ্রুপ আছে,
আমার ছোট 2 বোন, তারপর আমার চাচাতো 4 বোন আছে, যেহেতু আমরা একসাথেই বেড়ে ওঠা, আমরা একই ফ্যামিলি। আমরা কখনোই আমার মানে চাচাতো বোনদের আমি আলাদাভাবে দেখি না, আমার নিজের বোনদের মতোই দেখি, এটা কখনো চিন্তাও করি না। তো সেই ক্ষেত্রে তাদের দলটা ভারী বেশি। আমি এক বোনকে কিছু বললে সবাই একসাথে জড়ো হয়ে আমাকে বলে, এই জন্য আমি কখনো তাদের সাথে চ্যালেঞ্জে যেতাম না, বা এখনো খুব একটা যাই না। তো তখন তারা যেটা বলতো সেই বিষয়ে আমি রাজি তাদের হাতেই হ্যাঁ থাকতাম। মেলাতে হ্যাঁ, তাদের হাতেই হ্যাঁ, ওটাই থাকতাম, এখনো হয় সেটাই। এখন তো মোটামুটি বোনদের 6 জনের মধ্যে 3 জনের বিয়ে হয়েছে, আরো 3 জন আছে। তারপরেও চেষ্টা করি যে তাদের কথা শোনার। আর ছোট ভাই একটু চুপচাপ থাকে সব সময়, ও কথা একটু কম বলে। তো বোনদের সাথে আমার সাথে একটু বেশি কানেক্টেড। ছোট ভাইকে আবার সবাই একটু ভয় পায়, সে একটু গম্ভীর ভাবে চলাফেরা করে একটু। তো আমি এটা মনে করি যে আমার বোনরা যে কোনো আবদার বা যে কোনো প্রয়োজন, যে কোনো বিষয় আমাকেই বলে। তো তাদের সাথে খুনসুটিটা একটু আমারই বেশি বলা চলে। তার মানে খুব সহজ একটা সম্পর্ক বোনদের সাথে আপনার। একেবারেই। আচ্ছা, চমৎকার বিষয়। আচ্ছা। আমরা যতদূর জেনেছি যে আপনি শৈশব থেকে একটু চঞ্চল প্রকৃতির, একটু বহির্মুখী প্রকৃতির, ঘুরতে যাওয়া, খেলাধুলা, এগুলো আপনার ভীষণ পছন্দের। শৈশবে স্বপ্ন দেখতেন যে ক্রিকেটার অথবা পুলিশ হবার। আমি ছোটকালে চিন্তা করতাম যে আমি ক্রিকেটার হব। যখন আমি স্টেডিয়ামে অনেক ক্রাউড দেখতাম, তখন মনে হতো যে ক্রিকেটারের তো আলাদা একটা ব্যাপার আছে। আবার যখন সমাজে অপরাধ দেখতাম, তখন চিন্তা করতাম যে অপরাধ দমনের জন্য পুলিশ হওয়া জরুরি। আচ্ছা, ধীরে ধীরে আমি একটু যখন বুঝতে শিখলাম যে আসলে দুইটা দুই বিষয়, ক্রিকেটটা এটা একটা স্পোর্টসের একটা বিষয়, আর পুলিশ হলেই আসলে অপরাধ দমন করা সম্ভব হয় না, কারণ একজন পুলিশ অফিসারের কাছে আসলে সব ধরনের নিয়ন্ত্রণ থাকে না। আসলে তার উপরে অনেক ধরনের চেইন অফ কমান্ড থাকে, রাষ্ট্রের একটা কাঠামো থাকে, অনেক নির্দেশনা থাকে। তো তখন চিন্তা করলাম যে না, আসলে সেটাও হওয়া যাবে না। আমি আসলে এমন একজন মানুষ, আমি কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে পছন্দ করি না, আবার আমি কাউকে নিয়ন্ত্রণও করতে পছন্দ করি না। আমি ফ্রিডম লাইফ পছন্দ করি, এবং আমি চিন্তা করি যে কিভাবে মেধাটাকে কাজে লাগানো যায়, চিন্তাধারাটাকে কাজে লাগানো যায়, এবং সুন্দর চিন্তার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায়। তো ওই চিন্তা ভাবনা করেই আসলে আস্তে আস্তেই বিজনেসের দিকে সুইচ করা। তো আমার মোটামুটি আমি বিজনেসেই থাকি, বিজনেসের পাশাপাশি চেষ্টা করি সামাজিক বিভিন্ন কাজে যুক্ত থাকার। ছোটবেলায় আরেকটা কাজ আপনি করতেন, সেটা হচ্ছে লেখালেখি। হ্যাঁ, আমি কন্টেন্ট লিখতাম, এখনো কম বেশি। এখন অবশ্য নিজের জন্য লিখি, আমার নিজের প্রতিষ্ঠানের যত ধরনের মানে ব্র্যান্ডিং এর প্ল্যান বা আমাদের যত ধরনের ইনিশিয়েটিভ আমি আমার প্রতিষ্ঠানে নেই, সব ধরনের প্ল্যানিং গুলো আমি নিজেই করি। আমার কন্টেন্ট গুলো আমি নিজেই লিখি। তো এইটুকু করি। আমার কন্টেন্ট রাইটার আছে অনেক, বা ট্রান্সলেটর আছে, তারা কাজ করে, বাট বেসিক স্ট্রাকচারটা আমি নিজেই দাঁড় করাতে পছন্দ করি। পড়াশোনা কতটা পছন্দ করতেন ছোটবেলায়? পড়াশোনা খুব একটা মানে আমার ভালো লাগতো না, বা এটা পড়াশোনা করার জন্য করেছি, আসলে পড়াশোনা সার্টিফিকেট অর্জন করেছি। সত্যি বলতে কি, আমি পড়াশোনাটা একেবারেই করতামই না। যখন বুঝতে পারলাম যে বিয়ে শাদী করার জন্য পড়াশোনাটা দরকার, বলতে হবে যে ছেলে কি পাস, ওই জন্য পড়াশোনা করে জাস্ট আমার সার্টিফিকেট অর্জন করেছি। যদি এটাও দরকার না হতো, আমি হয়তো বা পড়াশোনাই করতাম না। পড়াশোনাটা করেছি, সার্টিফিকেট অর্জন করেছি বিয়ে করার জন্য। তো অনেস্টলি আসলে আমাদের মেয়ের বাবা মারা তো দেখতে চায়, বা মেয়েও দেখতে চায়, এই জন্যই। তো আমি ওইভাবে খুব একটা পড়াশোনার চিন্তাটা অনেকখানি রবি ঠাকুরের সাথে মিলে যাচ্ছে। তিনিও আসলে এই ধরনের চিন্তাই ছিলেন, কারণ দেখা যাচ্ছে ওনার উচ্চতর শিক্ষার সুযোগ থাকলেও সেই জায়গাটা কাজে লাগাননি। আপনার ক্ষেত্রেও তেমনটাই লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা আসলে অতি সম্প্রতি অনেক ঘটনা এরকম দেখেছি যে পড়াশোনার দিকে এত খেয়াল না থাকলেও সে তার জীবনে সফল হয়েছে, এমন একজন মানুষই আপনি। নিজের পরিশ্রম, নিজের সাহসিকতা, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, যে সেটা দিয়ে আসলে প্রাতিষ্ঠানিক পড়াশোনার জায়গাটাকে অতিক্রম করে নিজের একটি জায়গা তৈরি করে নেওয়া যায়, এবং সেটির একটি উদাহরণই আপনি। তো এবারে যদি একটু ধাপে ধাপে সেই কাজের প্রসঙ্গে আসি, আপনি আপনার সেই প্রতিষ্ঠানের কথা বলছিলেন যেটি বাবা নিজের হাতে প্রতিষ্ঠা করে দিয়েছিল, সেটা কত সালে এবং কোন চিন্তা থেকে আসলে? আমার প্রথম প্রতিষ্ঠানটা হয় 2010 সালে, প্ল্যান অফ সাস। প্ল্যান অফ সাসটা করা হয় 2010 সালের 15 অক্টোবর, আমার বার্থডের সময়। আচ্ছা। তো তখন আব্বুর কাছ থেকে প্রথম ইনভেস্টমেন্ট নেয়া। আচ্ছা। আমার মনে আছে আব্বুর ব্যাংকে উনি জব করতেন, ওনার ব্যক্তিগত একটা
মানে জমানোর একটা জায়গা ছিল। তো ওনার সেই জমানো কিছু টাকা ওনার কাছে সেটা ছিল। তো আমি তখন আব্বুকে শেয়ার করি যে আমি কিছু একটা করতে চাই, বিজনেস করতে চাই, আমি আসলে আমার দ্বারা অন্য কিছু হবে না, জব হবে না। বা আমাদের এখানে আবার তখন আমার ফ্রেন্ডরা অনেকে দেশের বাইরে যাওয়ার জন্য আইএলটিএস করতো, পড়াশোনা করার জন্য দেশের বাইরে যেতে চেত বা ওয়ার্ক ভিসায়। তা আমি আসলে ওইভাবে মানে ইচ্ছা ছিল না, যেতে চাইতাম না। আমার অনেক ফ্রেন্ড এখন দেশের বাইরে সেটেল, আমরা খুব ক্লোজ কয়েকজন ফ্রেন্ড ছিলাম, তারা দেশের বাইরে আছে। তো তারা তখন আমাকে বলতো যে তুইও ট্রাই কর আমাদের সাথে, দেশের বাইরে চলে যায়। আমি বলছি না, আমি আসলে দেশের বাইরে গেলে ঘুরতে যাব, আমি আসলে এইভাবে ওয়ার্ক ভিসায় যেতে চাই না বা পড়াশোনা করতেও যেতে চাই না। আমি দেশে কিছু একটা করতে চাই এবং দেশে শেষ পর্যন্ত দেশেই থাকতে চাই। তো ওইভাবে আমার উদ্যোগ নেওয়া। তখন আমার মনে আছে আমি মোটামুটি একটা ইনিশিয়াল স্টেজে শুরু করি, আব্বু তখন অনেক সাপোর্ট দেয়। তখন আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম দিয়েছিলাম, যেখান থেকে আমরা ইভেন্টের আয়োজন করতাম। সেটা কি 2010 এর আগে? 2010 সাল থেকেই। আচ্ছা। 2010 সাল থেকে আমরা দেই, 2012 পর্যন্ত করি। এরপরে আরেকটা প্রতিষ্ঠান দেই, যেটা সেই ইভেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে আমরা ওয়েডিং ম্যানেজমেন্ট। তখন আসলে ওয়েডিং ম্যানেজমেন্টের ফার্ম অল্প হাতে গোনা কয়েকটা ছিল, যে এটা ওয়েডিং ম্যানেজমেন্ট ফার্ম হতে পারে বা বিয়ে শাদীর এখানে একটা ফার্ম, কোন একটা ফার্ম এসে পুরো বিয়ের আয়োজন করে দিবে, এটা তখন আসলে খুব একটা পরিচিত ছিল না এই বিষয়টা। তখন আমি শুরু করি। প্ল্যান অফ সাসের কথা বলছিলেন, 2010 সালে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে আপনার বাবার একটা অন্যরকম ছায়া ছিল, সহযোগিতা ছিল, সহমর্মিতা ছিল। কিন্তু এই যে প্ল্যান অফ সাস করবেন, এটার জন্য তো একটা প্রস্তুতিমূলক সময় ছিল। প্রস্তুতিগুলো কেমন ছিল? আসলে প্রস্তুতি বলতে আমি তো 2007 সাল থেকেই কিছু করার চেষ্টা করি ঢাকায় এসে। 7 সাল থেকে 3 বছর তো মোটামুটি একটা বুঝেছি আসলে বিজনেসটা কি জিনিস বা কিভাবে কি করতে হয়। 3 বছর একটা বলতে পারেন একটা প্রস্তুতি ছিল। আচ্ছা। 2010 সালে করা। 2010 সালে ভাবলাম কবে করব, স্টার্ট কবে করব। তখন 15 অক্টোবর আমার বার্থডের দিন এটা প্রতিষ্ঠা করা। এর পাশাপাশি প্যারালাল আরো অনেকগুলা প্রতিষ্ঠান আমি করেছি, ওইগুলা বন্ধ করে দিয়েছি। প্রয়োজন একটা সময়ে মনে হয়েছে যে এটা আসলে প্রয়োজন নেই বা আমি এই বিজনেস সাথে কন্টিনিউ করব না, তখন বন্ধ করেছি। বাট প্ল্যানসটাকে এটা আমি ধরে রেখেছি। তো পরবর্তীতে 13-14 সাল আসলে আমার একটু খারাপ সময় যায়। আমরা খারাপ সময় পরে আসি, আমরা প্ল্যান অফ সাসের শুরুটাই আগে জানি। এবং যে প্রসঙ্গটি আমরা বিরতির আগে ছিলাম, যে সেই ওয়েডিং প্ল্যানার বা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আপনি কাজ করতে শুরু করেছিলেন, সেই চিন্তাটা কেন আসলো বা সেই কাজটা নিয়ে আসলে পরবর্তীতে কত দূর আগানো হলো? ওই ওয়েডিং ম্যানেজমেন্টটা আমি যখন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করি, তখন ওইখানে অনেকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছিল। তা আমার কাছে মনে হচ্ছিল যে ওয়েডিং ম্যানেজমেন্টটাতে আসলে অনেকে হ্যাসেলের মধ্যে থাকে, বিভিন্ন অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে। তো আমি ওই সময় এই মার্কেটটা মোটামুটি একটা নিশ মার্কেট ছিল বাংলাদেশে বলা চলে। ওই সময় খুব একটা ওয়েডিং ম্যানেজমেন্টের কাজ করতো না, হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান হয়তো বা করতো। তো তখন আমার কাছে মনে হয় যে এটা নতুন যেহেতু একটা প্ল্যাটফর্ম এবং এখানে ক্যারিয়ার গড়া যেতে পারে, সেই থেকে শুরু করা। এরপরে এটা মোটামুটি কন্টিনিউ করি কয়েক বছর। পরবর্তীতে 12-13 সালে এটা আমি বন্ধ করে দেই। এরপরে 1 বছর একটা গ্যাপ ছিল আমার। আমি লম্বা একটা গ্যাপ দেই, কিছুই করিনি, পুরোপুরি প্ল্যানিং করেছি। একটা বছর স্ট্রাগল মোমেন্ট ছিল আমার। 15 সালে গিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কি করা যায় যেটা বাংলাদেশে অন্য কেউ করে না। তখন এডুকেশনাল ইনস্টিটিউট গুলারকে আমরা ওয়ান স্টপ সলিউশন দেই। ওয়ান স্টপ সলিউশন কি দিচ্ছিলাম, একটা শিক্ষার্থীর ড্রেস প্রয়োজন হয়, সেটা আমরা স্কুল কর্তৃপক্ষগুলোকে করে দিতাম। তার আইডি কার্ড প্রয়োজন হয়, সেই স্কুলগুলোতে একটা এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রয়োজন হয়, ওয়েবসাইট প্রয়োজন হয়, তাদের স্মার্ট অ্যাটেন্ডেন্স প্রয়োজন হয়, তারপরে এইচআর ম্যানেজমেন্ট দরকার হয়, অ্যাডমিন তাদের গোছালোভাবে সফটওয়্যারের মাধ্যমে প্রয়োজন হয়। একটা এডুকেশন ইনস্টিটিউটগুলোতে যা যা প্রয়োজন হয়, লজিস্টিক সাপোর্ট, স্টেশনারি আইটেম, বই খাতা, এগুলো আমরা সাপ্লাই দিই। সাকসেসফুলি মোটামুটি 2020 সাল পর্যন্ত টানা 5 বছর করেছি লিক্সাস, যেটার সাথে ওতপ্রোতভাবে আমার বাবা জড়িত ছিল। তো সেইটা 2020 সালের যখন কোভিডে যখন লকডাউন দেয়, এটা আমি যদি ভুল না করে থাকি 23শে মার্চ মেবি লকডাউন দেয়।
সেই লকডাউন পর্যন্ত আমরা সার্ভিস দিয়েছি, সেবা দিয়েছি বিভিন্ন স্কুলগুলোকে, আমরা সেবা দিয়েছি, স্কুল কলেজ। তখন এটা কোভিড এর কারণে বন্ধ হয়, তো দেন আমরা এটার কন্টিনিউ করিনি। কোভিড এর পরবর্তীতে আপনারাও জানেন দেশে শিক্ষা ব্যবস্থায় কিছুটা মানে পরিবর্তন এসেছে, সবাই অনলাইনে ক্লাস করছে। তারপরে আমরা অনলাইন সেবা অনেকে দিয়েছি, অনলাইনে যত ধরনের সার্ভিস দরকার হয় এগুলো আমরা দিয়েছি। দিতে দিতে 21 সালে তো আব্বু মারা যায়। আব্বু মারা যাওয়ার পর আমি পুরোপুরি পার্মানেন্টলি আমি ঢাকায় শিফট করি। ঢাকায় শিফট করে আমি তখন আমার বিজনেসের প্যাটার্ন একটু চেঞ্জ করি, যেহেতু স্কুলগুলো সার্ভিস হচ্ছে, আমার তো কিছু একটা নতুন কিছু করতে হবে। তখন অনেক রিসার্চ করে আমি বের করি যে আসলে এই মুহূর্তে কোন সার্ভিসটা প্রয়োজন বা কোন বিজনেসটাতে আগানো যেতে পারে, যেইটা বাংলাদেশে একটু নতুন, আনকমন বা যে সেবাটা পাচ্ছে না একসাথে। তখন আমার মনে হলো যে ডকুমেন্টের অনেক সমস্যা আছে মানুষের, তো ডকুমেন্টের সেই সলিউশন গুলো আমরা দিতে পারি। তখন লিড সার্চ দিয়ে মানে আমরা কন্টিনিউ করি, 4-5 বছর এইটা আমরা কন্টিনিউ করতে থাকি। কন্টিনিউ করার পরে ব্যাপক সাড়া পাই এবং আমরা দেখলাম যে এখানে ভালো একটা মার্কেট আছে। দেন 2025 সালে এসে আমি চিন্তা করলাম যে এটার জন্য আলাদা একটা নাম ঠিক করা উচিত, নতুন ভাবে শুরু করা উচিত। 25 সালের 26শে এপ্রিল ডকুফাইটস প্রতিষ্ঠা করি। এই জায়গাটাতে আমি আপনাকে আবার একটু পেছনে নিতে চাই যে ডকুমেন্টস রিলেটেড কাজ, আসলে এই কাজটা কি ধরনের কাজ, আর একটু যদি আমরা বিস্তারিত শুনি যে ডকুমেন্টস বলতে কোন ধরনের ডকুমেন্টস গুলো নিয়ে আপনারা? আচ্ছা, আমরা পার্সোনাল ডকুমেন্টস গুলো নিয়ে কাজ করি। তারপর যারা দেশের বাইরে যাবে, ঘুরতে যাবে বা পড়াশোনা করতে যাবে, তাদের সেই ডকুমেন্ট গুলা আমরা গুছিয়ে দেই। সে ফর এক্সাম্পল, বাংলাদেশে অনেকে জানেই না যে কিভাবে তার পাসপোর্টটা করতে হবে। অনেকে জানেই না যে নির্বাচন কমিশন থেকে ভোটের তালিকার বাইরেও যে কোনো সময় যে একটা এনআইডি কার্ড, তার জাতীয় পরিচয়পত্র করতে পারে, এটা অনেকেই জানে না। অনেকে জানে না তার জন্ম নিবন্ধনটা কিভাবে করবে, অনেকে জানে না তার একটা শিক্ষা সনদ ভুল হয়েছে সেটা কিভাবে সংশোধন করবে, তারপরে একটা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে করবে সে এটা অনেকে জানে না। একটা বিদেশে যাওয়ার জন্য অনেক ধরনের ডকুমেন্ট দরকার হয়। তারপরে আমরা বিজনেস ডকুমেন্ট গুলো করে দিচ্ছি, কোথায় লিমিটেড কোম্পানি ফরমেশন করতে হবে, কোথায় ফাউন্ডেশন করতে হবে, অনেকেই জানে না। আচ্ছা, আমরা সেটা করে দিচ্ছি। ট্রেড লাইসেন্স গুলো আমরা করে দিচ্ছি, বিজনেসের বিন টিন এগুলো আমরা করে দিচ্ছি। তারপর একটা ট্যাক্স ফাইল কিভাবে করতে হয় কেউ জানে না, আমরা ট্যাক্স ফাইলটাও করে দিচ্ছি। আচ্ছা, তো এই ধরনের ওয়ান স্টপ ডকুমেন্ট সলিউশন গুলো দিচ্ছি। আমাদের আলাদা আলাদা উইং আছে, এক্সপার্টিজ আছে, আমরা এক্সপার্টদের দিয়ে এই কাজগুলো করাচ্ছি। আমরা একটা হাব হিসাবে কাজ করি। আমাদের এখানে আমাদের ক্লায়েন্টদের যত ধরনের ডকুমেন্ট রিলেটেড প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা কাজ করি। তো এখানে আমাদের বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে অ্যাকচুয়ালি দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে ডকুমেন্টগুলো, এই ফাইলটা কিভাবে রেডি করবে এটা জানে না, দেশের বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে জানে না। আমাদের দেশের ট্রাভেল এজেন্সিগুলা হয়তোবা অল্প কিছু সংখ্যক আছে যারা নিজেরাও ডকুমেন্ট সলিউশনটা দেয়, বাট ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্সিগুলো তারা শুধুমাত্র ভিসার কাজটা করে। তো এই ব্যাকএন্ডে আসলে একটা ফাইল রেডি করে তারপরে সেই ট্রাভেল এজেন্সিতে যেতে হয় অ্যাপ্লাই করার জন্য। তো ওই ফাইলটা আসলে রেডি করা ডিফিকাল্ট একটা মানুষের জন্য। তো সব ধরনের ওয়ান স্টপ সলিউশন গুলো আমরা দিচ্ছি। আপনার একটা অনেক প্রতিষ্ঠানের টোটাল ডকুমেন্ট গুলো আমরা ই ফাইলিংও করে দিচ্ছি। এখন তো আসলে একটা ডকুমেন্ট হুটহাট মানুষের দরকার হয়, আমরা সেটা ই ফাইল করে আমরা ড্রাইভে আপলোড করে রাখার জন্য সাজেশন দিই, আমরা সেটা করে দিই যাতে যখন দরকার হয় তখনই সেই ডকুমেন্টটা দিতে পারে। তো এরকম ডকুমেন্ট রিলেটেড আমরা মোটামুটি সব ধরনের কাজ করি। পাশাপাশি আমাদের একটা স্পেশাল আরেকটা সার্ভিস আছে যেটা আমরা ভেরিফিকেশন নিয়ে কাজ করি। তো বিভিন্ন প্রতিষ্ঠানের কোনো ধরনের ডকুমেন্ট যদি তার মনে হয় যে এটা আসলে অরিজিনাল কিনা বা এটা ফেক কিনা, সেটা আমাদেরকে দিলে আমাদেরকে তারা পারমিশন দিবে এবং আমরা তাদের কাছ থেকে একটা সিস্টেমেটিক্যালি ডকুমেন্টগুলো আমরা নিয়ে তাদের কাছ থেকে অনুমতি সাপেক্ষে আমরা সেটা ভেরিফাইড এর জন্য আমরা কাজ করতে পারি এবং সেই ডকুমেন্টগুলো আমরা ভেরিফাইড করে দিতে পারি যে এটা আসলে অরিজিনাল কিনা। কারণ অনেক ধরনের ডকুমেন্ট আছে, বিভিন্ন প্রতিষ্ঠান এই ডকুমেন্টগুলো ইস্যু করে। তো ওই ডকুমেন্টগুলো আসলে একটা ব্যক্তির মানে পসিবল হয় না এটা সঠিক কিনা। কথার কথা, আপনি একটা ল্যান্ড কিনবেন, আপনি ল্যান্ড কিনতে গেলে সেই অনেকেই প্রতারিত হয় যে ল্যান্ডের ডকুমেন্ট গুলা তারা ভালোভাবে যাচাই করতে পারে না। তো আমাদের অফিসে আসলে আমরা কি করি, সেই ল্যান্ড গুলা নেই, ডকুমেন্ট গুলো নেই, ল্যান্ডের ডকুমেন্ট গুলো নিয়ে আমরা সেটা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে আমরা এটা যাচাই করি যে ডকুমেন্ট গুলা ঠিক আছে কিনা। তারপরে আপনি কিন্তু এটা সিদ্ধান্ত নিতে আপনার জন্য সহজ হবে। তো এই ধরনের সব ধরনের ডকুমেন্ট আমরা এই
নিয়ে কাজ করি। আচ্ছা। তো মোটামুটি আমাদের ওইভাবেই চলছে এবং খুব ভালো আমরা সাড়া পাচ্ছি এবং অনেক সেবা গ্রহীতা আছি ইতিমধ্যে যাদেরকে আমরা সাকসেসফুলি ডেলিভারি দিয়েছি লাস্ট ফিউ ইয়ার্সে। খুব দারুণ একটা ব্যাপার, এবং এই ব্যাপারটার সাথে আসলে অনেকেই রিলেট করতে পারবে দর্শকরা, কারণ একদম। বর্তমান সময়ের অনেক মানে আকাঙ্ক্ষিত একটা কাজ হচ্ছে দেশের বাইরে গিয়ে ফরেন ডিগ্রি অর্জন করা। Right. এই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাইবো যে অনেকে হয়তোবা জানে না কিন্তু চায় যে ডকুমেন্টটা প্রসেস করতে, কি কি ডকুমেন্ট আসলে দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য দরকার হয়? এখানে বেসিক ডকুমেন্ট তো আপনার দরকার হবে, পাসপোর্ট দরকার হবে, তার ন্যাশনাল আইডি কার্ড দরকার হবে, সার্টিফিকেট গুলা দরকার হবে, তারপর সে যে পড়াশোনা করতে যাবে ওইখানে সেই ফাইন্যান্সটা আসলে কে দিবে, তার ফ্যামিলি থেকে বাবা মা ভাই ফার্স্ট ব্লাড যে কেউ দিতে পারে। তো এই বিষয়গুলো অনেকে জানে না। এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের সবকিছু অনেকের থাকে কিন্তু কোনো কিছুর সাথে মিল থাকে না। এমন অনেক সময় দেখা গেছে যে সে এম্বাসিতে সাবমিট করবে বা ইউনিভার্সিটি থেকে তার অফার লেটারও চলে আসছে, তখন গিয়ে দেখা গেল তার আইডি কার্ডের সাথে তার বাবা মায়ের আইডি কার্ডের মিল নেই, তার পাসপোর্টের সাথে তার বাবা মায়ের আইডি কার্ডের মিল নেই, বা তার আইডি কার্ডের সাথে তার পাসপোর্টের মিল নেই, অথবা পাসপোর্টও ঠিক আছে আইডি কার্ডও ঠিক আছে তার সার্টিফিকেটের সাথে তার পাসপোর্টের মিল নেই, তখন তো তার আবেদনটা বাতিল হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই নিখুঁত ভাবে মিল নেই বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে মিল অনেক নেই সময় মানে নামের অমিল, বানানের অমিল অমিল থাকে, নামের অমিল থাকে, স্পেলিং এ অমিল থাকে। তো এখন তো প্রত্যেকটা দেশই নিখুঁত ভাবে তার নিখুঁতভাবে নামগুলো এগুলো দেখে। আমাদের বাংলাদেশে এটা হয়তোবা কোনো সমস্যা না, বাট একটা সময় গিয়ে অবশ্যই যখন অটোমেশন হবে ধীরে ধীরে, অটোমেশনের যুগে আমরা যখন প্রবেশ করবো বা অলরেডি আমরা আছি অটোমেশনে, আরো যখন কঠোর হবে গভর্নমেন্টের অফিসগুলা, তখন কিন্তু আপনি ল্যান্ডের যখন করতে যাবেন, নামজারি করতে যাবেন বা লিখতে যাবেন, তখন আপনার বাবা মায়ের সম্পত্তি আপনি লিখতে পারবেন না, কারণ আপনার বাবা মায়ের নামের সাথে স্পেলিং মিলবে না। যখন অটোমেটিকলি হবে যে বাবা মায়ের এনআইডি কার্ড নাম্বারটা দেয়া হবে, সন্তানের এনআইডি কার্ড নাম্বার দেয়া হবে, তখন কিন্তু বাবা মায়ের নামের সাথে মিসম্যাচ হয়ে গেলে, ম্যাচিং না করলে তার সম্পত্তি ট্রান্সফার হবে না, অথবা বাবা মায়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে সন্তানের সাথে ম্যাচ নাই, মিসম্যাচ, তখন তার বাবা মায়ের সেই টাকাও সে বাবা মা আল্লাহ না করুক যদি মারা যায়, তার ওয়ারিশরা সেই টাকাও তুলতে পারবে না। এখানে তখন কোর্টের সহায়তা নিতে হবে, কোর্টের একটা পেপার লাগবে, সাকসেশন পেপার তো কোর্টের লাগেই নরমালি, তারপরও সেটা মিসম্যাচের জন্য আলাদাভাবে আবার এফিডেভিট করতে হবে। তো এই ধরনের জটিলতাগুলোর কারণে এবং সামান্য ছোট একটা ভুলের কারণে অনেকের মানে যে ভিসাটা কনফার্ম হয়ে যেত তার সবকিছু ঠিক আছে, সে এলিজেবল এবং তার সব ধরনের যোগ্যতাও আছে সেই ভিসাটা পাওয়ার বা দেশের বাইরে সেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাওয়ার, কিন্তু ডকুমেন্ট ভুলের কারণে সেই ভিসাটা ঠিক এই জায়গাতেই আসতে চাই আরো একবার। আপনি বলছিলেন যে কিছু মানুষের ডকুমেন্ট ভুল থাকে, দুটো প্রশ্ন করব। একটা হচ্ছে কি ধরনের ভুল মূলত থাকে, আর দুই নাম্বার হচ্ছে আপনি সাকসেশন সার্টিফিকেট যেটা কোর্টের কথা বলছেন, এটা আসলে কত দিনের প্রক্রিয়া? সাকসেশনটা দরকার হয় হচ্ছে বাবা মা যখন মারা যায়, বাবা মা যখন মারা যায় তখন সন্তানদের, বাবা মার যদি কোনো সম্পত্তি থাকে অথবা ব্যাংকে টাকা থাকে বা অনেকের সঞ্চয়পত্র থাকে, এফডিআর থাকে বা ব্যাংকে লিকুইড টাকা থাকে, কোনো সম্পত্তির কারণে কে কতটুকু পাবে তার সন্তানরা, ছেলে মেয়ে থাকে, তো সেইটার জন্য কোর্ট থেকে একটা পারমিশন নিতে হয়। ফার্স্ট অফ অল আপনার ওয়ারিশ সার্টিফিকেট এবং সন্তানদের যত ডকুমেন্ট আছে এবং বাবা মার যিনি মারা গেছে তার ডেথ সার্টিফিকেট, এগুলা সহ ডকুমেন্ট সহ কোর্টে যেতে হয়, গিয়ে তাকে জাস্ট প্রমাণ করতে হয় যে আমি তার সন্তান, আমরা তার সন্তান। সেটা প্রমাণ করার পরে তখন কোর্ট তাদেরকে ডিসাইড করে যে ঠিক আছে, তারা ঠিক আছে, কোর্ট এটা ভেরিফাই করে দেয় বা কোর্ট সেটার অনুমতি দিয়ে দেয় যে ঠিক আছে এটা। তো সেই সাকসেশন পেপারটা নিয়ে আপনার ব্যাংকে যেতে হবে, অথবা অন্যান্য আপনার শেয়ার থাকলে বা ল্যান্ডের ইস্যু থাকলে তখন এগুলা লাগে। ল্যান্ডের ক্ষেত্রে সাধারণত সাকসেশন পেপার দরকার হয় না, ওয়ারিশ সার্টিফিকেট হলেই হয়, বাট অন্যান্য আদার্স বিষয়গুলোতে দরকার হয়। অনেকের লিমিটেড কোম্পানি আছে, লিমিটেড কোম্পানির শেয়ার আছে সেখানে, তো সেই শেয়ারটার জন্য আপনার সাকসেশন পেপার মাস্ট লাগবেই। তো অনেক ক্ষেত্রেই সাকসেশন পেপারটা লাগে। এটা হয়তোবা ওই রকম ভাবে পরিচিত না এই ওয়ার্ডটা অনেকের কাছে, বাট যাদের অ্যাসেট বিভিন্ন জায়গায় আছে তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। জি, আরো একটি প্রশ্ন যেটি মাসুক করেছিল, আমার এই ক্ষেত্রে ব্যক্তিগত একটি অভিজ্ঞতা আছে যে ছোট্ট একটা ভুলের জন্য আমাকে আমার সমস্ত সার্টিফিকেট পরিবর্তন করতে হয়েছে, এবং আপনি যেহেতু এই কাজটি করেন আপনি জানেন যে দীর্ঘ একটি প্রক্রিয়া এবং শিক্ষা বোর্ডগুলোতে ঘুরে ঘুরে এই কাজটি করতে হয়। তা আপনাদের সঙ্গে যারা যোগাযোগ করে
তাদের ক্ষেত্রে আপনারাই এই সহায়তাটা প্রদান করে থাকেন যে হ্যাঁ। যত রকম বোর্ডে যাওয়া আসা সমস্ত কিছু আপনাদের জি, উপরেই এইটা আমরাই করে থাকি, নট অনলি এডুকেশনাল সার্টিফিকেট, আদার্স যে ডকুমেন্ট গুলো আছে সব ধরনের ডকুমেন্টের ক্ষেত্রে আমরা এটা করি। ফার্স্ট অফ অল আমরা আমাদের যখন আসে তারা আমরা ক্লায়েন্টদের কাছ থেকে আমরা সব ধরনের ডকুমেন্ট কালেক্ট করে যেই ভুলটা আছে সেই ভুলটার জন্য তার কাছ থেকে প্রথমে একটা অনুমতি দেই যে এটা আপনি আমাদেরকে এটা অথরাইজ করেন, আমাদের যে কোনো একজন প্রতিষ্ঠানের ব্যক্তিকে বা আমাদের যে লয়ার আছে তাকে অথরাইজ করেন, সে আপনার হয়ে, আপনি ব্যস্ত আছেন দ্যাটস ওয়াই আপনার হয়ে সে এটা দৌড়াদৌড়ি করে সব ধরনের কার্যক্রম পরিচালনা করবে। ওই ধরনের একটা অনুমতি নিয়ে আমরা আবেদন করি, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে পরবর্তীতে যে ফলো আপটা, এটা আসলে ব্যস্ততার কারণে একটা ব্যক্তি চাইলেও পারে না, সবার অনেক ব্যস্ততা আছে, সেই ফলো আপটা আমাদের পক্ষ থেকে করা হয় এবং এটা যতটা দ্রুত সম্ভব ফলো আপ করে সেই পেপারসটাকে বের করে এনে তাকে দেয়া, হ্যাসেল ফ্রি, কারণ একটা মানুষ চাইলেও অনেক দৌড়াদৌড়ি করতে অনেক পারে জায়গায় না। একা যেতে তো পারে সেই জিনিসটা আসলে আমরা করতে হয়, আমরা করি, সেই সার্ভিসটা দিই, সেটা কমপ্লিট করে আমরা একদম তার বাসায় পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা করি। আপনি তো জলবায়ু নিয়েও কাজ করছেন। আমরা এসডিজি নিয়ে কাজ করি, জাতিসংঘের যেই 17টা এসডিজি এসডিজি গোলস আছে সেটা নিয়ে কাজ করি। এটা আসলে কিছু কাজ তো ব্যবসার বাইরেও করতে হয় রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য। এটা কি একদম বেঁচে সামাজিক থাকার দায়বদ্ধতা থেকে জন্য। করছেন? এটা ডেফিনেটলি, এটা একেবারেই সামাজিক দায়বদ্ধতা থেকে করছি। এই বিষয়ে প্রথম আসলে আপনার কবে মনে হলো যে এই জায়গাটাতেও আমার কিছু করার আছে বা করা উচিত? আমি আগে থেকেই 2015-16 দিক থেকেই চেষ্টা করছিলাম যে কিভাবে কি করা যায়। আমি তখন থেকেই মোটামুটি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছিলাম, বিভিন্ন সেমিনার গুলাতে কাজ করছিলাম, বা আমার পক্ষ থেকে আমরা সাপোর্ট দিচ্ছিলাম। আমরা নিজেরাও এখানে হয়তোবা ম্যান পাওয়ার দিচ্ছিলাম, অথবা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা থেকে বা প্ল্যানিং এর মাধ্যমে আমরা সাপোর্ট দিচ্ছিলাম, কানেক্টেড ছিলাম বিভিন্ন যারা বাংলাদেশি স্কিল নিয়ে কাজ করে তাদের সাথে, বা বিভিন্ন কনফারেন্স আয়োজন করে তাদের সাথে। এটা তখন থেকেই কাজ করা, একটু একটু করে কাজ করা। তো আস্তে আস্তে কাজ করতে করতে 2018 সালে দেশের বাইরে একটা কনফারেন্স ছিল থাইল্যান্ডে, ব্যাংককে। ওইখানে আমি একটা কনফারেন্সে আবেদন করি, আচ্ছা। ওর নিজে আবেদন করি। আবেদন করার পর সেখান থেকে ইনভাইটেশন পাই, দেন সেখানে যাই। সেখান থেকেই মূলত আর কি দেশের বাইরে কোনো একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার একটা প্রথম অভিজ্ঞতা। সেখান থেকে তো কাজ করতে করতে অনেক দেশেই যাওয়া হয়েছে, অনেক দেশে অনেক আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করা হয়েছে। পরবর্তীতে লাস্ট COP29 গেলাম আজারবাইজানে, তো যেটা বাকুতে হয়েছে আজারবাইজানের, সেখানে ইউএন এর কনফারেন্সে গিয়েছিলাম। আপনি এসডিজি গোলস গুলোর কথা বলছিলেন, এবং সেই গোলস এর আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে জানতে চাই যে মূলত কোন গোলটা নিয়ে আপনি বেশি ফোকাসড? আমি এডুকেশনটা নিয়ে আমি ফোকাস। এছাড়া জলবায়ু নিয়ে তো কম বেশি কাজ করছি, বিশেষ করে আমি সরাসরি কাজ করতে না পারলেও যারা কাজ করছে তাদের সাথে পার্টনার হয়ে বা তাদের সাথে বিভিন্ন ধরনের আমাদের পক্ষ থেকে প্ল্যান অফ সার্চ থেকে সাপোর্ট দিয়ে তাদের সাথে কাজ করছি। আর আমি যেহেতু এডুকেশন নিয়ে আগে থেকেই কাজ করছি, আমার বিজনেসের একটাও পার্ট এডুকেশন, সেই ক্ষেত্রে এডুকেশন রিলেটেড কাজগুলো করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। দারুণ। শিক্ষা এবং জলবায়ু এই দুটোর আসলে কোন কোন পরিসরে কি কি কাজ করছেন? জলবায়ু নিয়ে খুব বেশি কাজ করছি বিষয়টা এরকম না, একটু একটু কাজ করছি। যারা জলবায়ু নিয়ে বেসিক্যালি ম্যাসিভ আকারে কাজ করছে তাদের সাথে পার্টনারশিপ হয়ে কাজ করছি। তাদের যে ধরনের তারা কাজগুলো করছে তাদের সাথে আমরা হয়তোবা লজিস্টিক সাপোর্ট দিচ্ছি, বা তাদের আমাদের কোনো প্ল্যানিং সাপোর্ট দরকার হলে দিচ্ছি, বা ব্যাক এন্ডে অনেক ধরনের ডকুমেন্টেশন আছে সেগুলো আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি, তারা যেন সেটা নিয়ে কাজ করতে পারে। একটা প্রতিষ্ঠানে আসলে কাজ করার পিছনে অনেক ধরনের কানেক্টিভিটি থাকে। একদম। একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য ধরেন ডিজিটাল প্ল্যাটফর্মটাকে মেনটেন করতে হয়, এটাও কিন্তু একটা পার্ট করতে হয়। তারপরে জলবায়ু নিয়ে কাজ করবে, কেউ একটা গাছ লাগাবে, এটার সাথেও বিভিন্ন মানুষ কানেক্টেড, যে গাছটা আসলে কে প্রোভাইড করবে। তারপরে এই গাছটা ধরেন ঢাকার বাইরে গিয়ে এটা প্রি প্রোডাকশন এবং এখন ওইখানে পৌঁছানোর জন্য কে দেখাশোনা করবে। দেখেন অনেক ধরনের কাজ করার সুযোগ আছে, কাজ করা যায় এখানে। আর এডুকেশন রিলেটেড কাজ করে তো অনেক অপরচুনিটি আছে। আমরা বিভিন্ন স্কুলগুলাতে, আমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলাতে তাদেরকে দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি। যেমন নরওয়ের একটা প্রতিষ্ঠান ছিল,
ওয়াইএসআই এর সাথে আমি কানেক্টেড ছিলাম। তো সেইখানে তারা বাংলাদেশে মেগাপ্রেনার্স করেছে। তো মেগাপ্রেনার্স এর মাধ্যমে বিভিন্ন যারা মেধাবী স্টুডেন্ট আছে, শিক্ষার্থী আছে, তাদের যে পরিকল্পনা আছে ভবিষ্যৎ পৃথিবী নিয়ে, সেই পরিকল্পনাগুলোকে তুলে আনার জন্য এখানে একটা মেগাপ্রেনার্সে বিভিন্ন কম্পিটিশন হয়েছে, বিভিন্ন আইডিয়া তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। তো সেই আইডিয়াগুলোর সাথেও কিন্তু আমরা কানেক্টেড ছিলাম। তো এটাও একটা এসডিজির পার্ট। তো সেটার সাথে আমরা কানেক্টেড ছিলাম। বাংলাদেশে মেগাপ্রেনার্স হয়েছে, তো সেখানে আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়েছি, তাদের সাথে আমরা কানেক্টেড ছিলাম। তো এর মধ্যে আমি আরেকটু যদি বলি, হাল্ট প্রাইজ হয় বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি, সারা পৃথিবীতে হয়, এটা ক্লিন্টন ফাউন্ডেশনের আন্ডারে হয়। তো সেই হাল্ট প্রাইজেও আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা কানেক্টেড ছিলাম, আমরা সেখানেও কাজ করেছি। তো এটা এডুকেশনের মধ্যে পড়ে। তারপরে আমাদের এসডিজিরও এটা দক্ষতা অর্জনের জন্য যে একটা পার্ট আছে, সেটারও এটা সাথে কানেক্টেড। আপনি আরো বিভিন্ন ধরনের কাজ করেছেন। আপনার অভিজ্ঞতায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে COP29, এটা দারুণ একটা অভিজ্ঞতা আপনার। এবং COP29 বা এই ধরনের কাজগুলো আসলে অনেকেরই করার আগ্রহ আছে, কিন্তু তারা জানে না যে কোথা থেকে শুরু করতে হবে। আপনার গল্প দিয়ে আমরা তাদেরকেও জানাতে চাই কিভাবে শুরু করতে আসলে হবে। শুরুর বিষয়টা আমি বলবো যে কারো যদি কোনো পরিকল্পনা মাথায় আসে, সেটা সেই মুহূর্ত থেকে শুরু করা উচিত। আপনি পরিকল্পনা করে 5 বছর পরে, 2 বছর পরে শুরু করবেন, সেই পর্যন্ত যদি আপনি অপেক্ষা করেন, শুধুমাত্র পরিকল্পনাই করে যান, টেবিল ওয়ার্কই করে যান, সেটা আসলে বাস্তবায়নে কিন্তু আপনি আরো 4-5 বছর পিছিয়ে গেলেন। আপনার জাস্ট যখন যে পরিকল্পনা মাথায় আসবে, যদি সেটা মনে হয় যে না বন্ধুদের নিয়ে শুরু করা যায়, সেটা শুরু করতে হবে। যদি মনে হয় যে আমি ইউনিভার্সিটিতে আছি, আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে নিয়ে বা আমার বিভিন্ন ডিপার্টমেন্টের ভাইদেরকে, বড় ভাই বোনদেরকে নিয়ে শুরু করা যায়, সেটা তখনই আসলে শুরু করা উচিত। যখন আইডিয়া মাথায় আসে, রাত 3টা বাজে মাথায় আসলে আমার মনে হয় রাত 3টার সময় যদি কাউকে ফোন দেয়া যায় বা সেই নোটটা টেক্সট করে রাখা যায়, তাহলে সেটাই আমার মনে হয় করা উচিত। শুরু করেছিলেন? আমি আসলে যখনই যেটা শুরু করি, যখন যেটা মাথায় আসে, আমি তখন সেটা নোট নেই। আমি সেটা নোট নিয়ে আমি সেটা রিমাইন্ডার দেই, আমাকে যেন বারবার এটা মনে করিয়ে দেয়। আর আমার আইডিয়াগুলা যখন তখনই আসতে পারে, আমি তখন সেটা নোটে রাখি। এটা তো গেল মানসিক প্রস্তুতি, কিন্তু মানসিক প্রস্তুতির বাইরেও যেটা থাকে যে পদ্ধতিগত প্রস্তুতি, সিস্টেমে চলা। আপনি সেই সিস্টেমে আসলে কিভাবে ইনক্লুড হলেন? সিস্টেমে আপনি যদি কোনো একটা উদ্যোগ রেডি করতে চান, যে আমি বললাম শুরুতে আপনার নোট নিতে হবে, নোট নিয়ে এটা সম্পর্কে একটু যাচাই বাছাই করতে হবে, দেখতে হবে যে আসলে এই প্ল্যাটফর্মটাতে বা এই আইডিয়াটা আমার যেটা মাথায় আসলো বা আমি যেটা নিয়ে কাজ করতে চাই, এটা নিয়ে বাংলাদেশে বা দেশের বাইরে কে কে কাজ করছে। তো সেটার জন্য তো আমি গুগলের সাপোর্ট নিতে পারি, আমি সেখানে সার্চ করলে এটা আমি দেখতে পারি। তো এই সার্চিং এর মাধ্যমে বা এই খোঁজাখুঁজির মাধ্যমে কিন্তু আমি অনেক ধরনের আইডিয়া এখানে পেয়ে যাব। আমি এমনও হতে পারে যে আমি যে আইডিয়াটা চিন্তা করেছি, এর চেয়ে বেটার কিছু হয়তো অলরেডি কেউ করতেছে কোনো না কোনো দেশে বা বাংলাদেশে। তো সেটার থেকে তখন আমার হয় সেটা আমার শুরু করতে হবে এর চেয়ে বেটার ভাবে, অথবা সেই আইডিয়াটা স্কিপ করে আমার অন্য কোনো আইডিয়াতে যেতে হবে। সফল মানুষদের এই ধরনের অভিজ্ঞতাগুলো আমরা শুনতেই চাই, যে তাদের আলোয় যেন পরবর্তী প্রজন্ম আলোকিত হতে পারে। সেই জায়গা থেকে আরেকটু পার্টিকুলার করতে চাই যে বর্তমান সময় তো আসলে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এত বেশি বিস্তৃত, সেখান থেকে সবকিছুই পাওয়া যায়, বা খুঁজলে বা একটা বিষয় নিয়ে সময় দিলে সেখান থেকে অনেক কিছু বের করে আনা সম্ভব। কিন্তু একজন সাদিক আল সরকারের গল্প যখন আমরা জানবো, তখন আমরা আরো অনেক বেশি কেন্দ্রীভূত হয়ে বিষয়টা জানতে পারবো। আপনার শুরুটা আসলে অনলাইনে আপনি স্টার্ট করলেন, অনলাইনে ডকুমেন্টগুলো দেখে। আমি যখন শুরু করি, আপনি যদি বলেন 2010 সালের ঘটনা, তখন আসলে অনলাইনে কতটা অভ্যস্ত ছিলাম আমরা, সবাই তো এরকম অনলাইনে অভ্যস্ত ছিল না। তখন এটা আমি নিজে মনে করি যেটা হয়তো বা গড গিফটেড আমার কিছু চিন্তাধারা ছিল, যেটা একেবারে আল্লাহর তরফ থেকে আসছে, সেই চিন্তাধারা থেকে করা। আর আমি তো বলেছিলাম শুরুর দিকে যে আমার বাবার কাছ থেকে আমি অনেক ধরনের চিন্তাধারা পেয়েছি। এখন অনলাইনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আপনি যদি 10 বছর পিছনে যান, 15 বছর পিছনে যান, সেই সময়টাতে আসলে কতটুকু আমরা ইন্টারনেট ব্যবহার করতাম, আমাদের কতজনেরই বা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ছিল। তখন কিন্তু আমাদের আশেপাশে যারা আছে বা পরিবারের মধ্যে যার কিছুটা মেধা আছে বা এক্সট্রা অর্ডিনারি যারা আছে, যাদের চিন্তাধারা আছে, তাদের কাছ থেকেই কিন্তু আমরা চিন্তাগুলো নিতাম, নিয়ে তারপরে আমরা সেটাই করতাম। বাবার কাছ থেকে সেই চিন্তাধারা নেয়া, সেটা নিয়েই শুরু করা, নিজেরও কিছু মেধা এখানে ইমপ্লিমেন্ট করা, সেভাবেই করা। তবে এখন অনেক সুযোগ আছে, এখন কিন্তু চাইলেই ইন্টারনেটের মাধ্যমে সবাই সবকিছু জানতে পারে, বুঝতে পারে। কপ নিয়ে যদি জানতে চাই, যে
আমরা অনেকেই জানি যে এটি একটি বৈশ্বিক সম্মেলন এবং সারা পৃথিবী থেকে যারা এসডিজি গোলস নিয়ে কাজ করতে চান এরকম অনেক প্রতিনিধিরা সেখানে জড়ো হন এবং তাদের বিভিন্ন চিন্তাধারাগুলোকে সেখানে তারা শেয়ার করেন একজন আরেকজনের সাথে। তো আপনার কোন সময়টাতে বা কোন চিন্তার জায়গা থেকে আসলে মনে হলো যে কপে যাওয়াটা দরকার বা আপনি যেতে চাচ্ছেন? আসলে আমরা তো এসডিজি নিয়ে কাজ করি অনেক আগে থেকে, 18 সাল থেকে এসডিজি নিয়ে কাজ করি। আমরা নরওয়ের একটা প্রতিষ্ঠানের সাথে আমরা এসডিজি নিয়ে কাজ করেছি বাংলাদেশে। তারপরে আমরা এই হাল প্রাইজের যদি কথা বলি, ক্লিন্টন ফাউন্ডেশনের সাথে আমাদের বাংলাদেশে কাজ করা হয়েছে। তারপর অন্যান্য যেই বিভিন্ন অর্গানাইজেশন আছে, গ্লোবাল এন্টারপ্রেনারশিপ বুট ক্যাম্পের সাথে আমরা কাজ করছি। তারপর থাইল্যান্ডের আরেকটা প্রতিষ্ঠান আছে ওয়েস্ট গ্লোবাল, ওদের সাথে আমরা কাজ করেছি। তাদের সাথে কাজ করতে করতে বেসিক একটা প্রোফাইল আমার তৈরি হয়েছে। তো সেই প্রোফাইলটা যখন তৈরি হলো, যখন এটা জানতে পারলাম যে এটা নিয়ে অ্যাপ্লাই করা যেতে পারে, তখনই কিন্তু কপে আমরা আমি অ্যাপ্লাই করি। তো এটা একটা যথাযথ প্রক্রিয়া মেনটেন করে, অবশ্যই আপনার আগে কপে অ্যাপ্লাই করতে হলে বা আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মের জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে হলে বেসিক কিছু কাজ আপনার আগে করতে হবে। বাংলাদেশে আপনার কিছু কাজ করার পরে আপনার একটা যখন বেসিক প্রোফাইল হবে, দেন আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি দেখেন, আমি যদি বলি যে কপের বিষয়টা, আমি তো আজারবাইজানে গেলাম, আজারবাইজানে গিয়ে গ্লোবালি বিভিন্ন দেশের মানুষের সাথে পরিচয় হয়েছে, তাদের সাথে আমরা কানেক্টেড হয়েছি। তাদের অনেকের সাথে এখনো আমার কথা হয়, যোগাযোগ হয়, হোয়াটসঅ্যাপে আছে, কারোর সাথে ফেসবুকে আছি, কারোর সাথে টুইটারে, লিঙ্কডইনে আছি। তো তাদের সাথে কিন্তু আমার একটা গ্লোবাল কানেকশন তৈরি হয়েছে। এখন নতুন আরেকটা যখন অপরচুনিটি আসবে, তখন কিন্তু আমাদের এই সার্কেলের মধ্যে একটা অপরচুনিটি পাই। সেই অপরচুনিটি হুট করেই কিন্তু আমরা এই অপরচুনিটিগুলি সামনে আসে এবং সেটা আমরা নেয়ার চেষ্টা করি। তো এইভাবে কানেকশন গুলো আমাদের মেনটেন করতে হয়। কমিউনিকেশন যতটা বেশি মানে হবে, তত বেশি সেই কমিউনিকেশনের মাধ্যমে আমাদের সেই বিষয়গুলো আরো সহজ হবে। তার মানে আপনার থেকে আমরা একটা পরামর্শ পেয়ে গেলাম যে কানেকশন এন্ড কমিউনিকেশন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, আপনার অভিজ্ঞতায় আরো কিছু চমৎকার বিষয় আছে সুস্মিতা, যেমন ওয়ার্ল্ড ইউথ ফোরাম 2024, এটাতে আপনি অংশগ্রহণ করেছিলেন। এখানকার অভিজ্ঞতা কেমন ছিল বা কোন কোন দেশ এটাতে অংশগ্রহণ করেছিল? ওয়ার্ল্ড ইউথ ফোরাম 2024 এটা পর্তুগালের পর্তু সিটিতে হয়। তো ওইখানে আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে ইনভাইটেশন পাই। ইনভাইটেশন পাওয়ার পরে তো আমি ভিসা অ্যাপ্লাই করলাম, ভিসাও পেয়ে যাই তখন। দেন আমি সেখানে যাই। তো পর্তুগাল এটা পর্তু সিটিতে ছিল। এখানে বিভিন্ন দেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে আমি একমাত্র ছিলাম। এবং ওয়ার্ল্ড ইউথ ফোরাম 2024 বা ওয়ার্ল্ড ইউথ ফোরামে সেখানে আমি যতটুকু জানি, আমি প্রথম বাংলাদেশ হিসেবেই সেখানে গিয়েছিলাম। সেখানে আপনাদের অ্যাক্টিভিটি কি ছিল? সেখানে অ্যাক্টিভিটি বিভিন্ন স্কিল সম্পর্কে তাদের একটা স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন দেয়া হয়, আইডিয়া দেয়া হয়। ওখানে গ্লোবালি যারা বিভিন্ন জায়গায় স্টাবলিশড আছে বা যারা সাকসেসফুল পিপল যারা আছে, তারা সেখানে কথা বলে, তাদের অভিজ্ঞতা শেয়ার করে। তারপর এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, যে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে অনেক কিছু জানা যায়, শেখা যায়, গ্লোবাল কানেকশন তৈরি হয়। কারণ এক একটা দেশ থেকে এক একজন ব্যক্তি আসে, তাদের সাথে কানেক্টেড হওয়া। এখন ওইখানে আমি অন্তত 80টা দেশের বেশি মানুষের সাথে কানেক্টেড হয়েছি। অলমোস্ট তাদের মধ্য থেকে ম্যাক্সিমাম মানুষের মোবাইল নাম্বার আমার কাছে আছে এবং আমারটাও তাদের কাছে আছে। তাদের সাথে বিভিন্ন সময় আমার কথা হয় বা তাদের সাথে আমাদের সেই কানেকশনটা রয়েছে। তো ওইখানে এটা একটা বড় একটা কমিউনিকেশন পাওয়া গিয়েছে। তারপরে পর্তুগালের ওইখানকার লোকাল বিভিন্ন যারা বা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন যারা লোকাল লোকজন আছে বা ওইখানকার যারা প্রতিষ্ঠিত লোক আছে, গভর্নমেন্টের লোক আছে, তারাও কিন্তু সেখানে এসেছে। তাদের সাথে একটা কানেকশন হয়েছে, তাদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছে। তো ওভারঅল এখানে স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিকেশন, গ্লোবাল একটা কানেকশন। তারপরে ওইখানে যারা বড় বড় বিজনেসম্যান আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও আছে বা বিভিন্ন প্রতিষ্ঠানের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারাও সেখানে এসে তাদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছে। তো ওভারঅল অভিজ্ঞতা অনেক কিছু, যদি সেই অভিজ্ঞতাগুলো নেওয়া যায় এবং সেটা কন্টিনিউ করা যায়, আমার মনে হয় এগুলো অনেক ফ্রুটফুল হয়। এবারে একটু এই জায়গাটা থেকেই যদি জানতে চাই যে এই যে COP29 এর অভিজ্ঞতা বা ওয়ার্ল্ড ইউথ ফোরাম 2024 যেটাতে আপনি গেলেন পর্তুগালে, তো সেই আজারবাইজানের বাকুর অভিজ্ঞতা, পর্তুগালের অভিজ্ঞতা আপনাকে ব্যক্তি মানুষ হিসেবে কতটুকু সমৃদ্ধ করেছে? ডেফিনেটলি। আসলে আমরা যখন দেশের বাইরে যাই, ইমিগ্রেশন থেকে শুরু করে
ওই দেশ থেকে বের হওয়া পর্যন্ত অনেক ধরনের অভিজ্ঞতা তৈরি হয়। তো এখন বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের জন্য অভিজ্ঞতাটা একটু অন্যরকম হয়, কারণ আমাদের আসলে কিছুটা প্রতিকূলতার মধ্য থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যেতে হয়। একটা দেশে ইমিগ্রেশনে যখন দাঁড়াই, তখন বাংলাদেশি হিসাবে কিছুটা প্রথমে অনেক ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হয়। এটা আসলে আমাদের জন্য এটা দুঃখজনক। তো এটা হচ্ছে প্রতিকূলতা যদি আপনি বলেন। আর যখন ওই দেশে যাই, ওই দেশে যাওয়ার পরে ওই দেশ সম্পর্কে জানা, ওই দেশের কালচার সম্পর্কে জানা, ওই দেশের টোটাল স্ট্রাকচার সম্পর্কে জানা, এগুলো কিন্তু অনেক ধরনের মানে সমৃদ্ধ কতদিন করে ছিলেন আমাদেরকে। আপনি? আমি আজারবাইজানে ছিলাম টোটাল 11 দিন। আচ্ছা। আচ্ছা। 11 দিন ছিলাম। এর মধ্যে পর্তুগালে? কনফারেন্সে অংশগ্রহণ? কনফারেন্সে ছিলাম 5 দিনের মতো, বাকি সময়টা ঘুরে ঘোরাঘুরি দেখা। করেছি। জি। আমি ঘুরতে পছন্দ করি, তো কোনো দেশে গেলে সেটা কনফারেন্সের বাইরেও আমি অনেক ধরনের ঘোরাঘুরি পছন্দ করি। সেই জায়গাগুলোতে, ওই জায়গার হিস্টোরিক্যাল প্লেসগুলোতে যাওয়ার চেষ্টা করি, বা যেখানে মোস্ট ভিজিটেড প্লেস, যেখানে যেই জায়গাগুলো আছে ওইখানে আমি ঘুরতে যাই। তো একটা চেষ্টা করি ওই দেশ সম্পর্কে যতটা বেশি জানা যায়। আর আমি মনে করি ঘোরাঘুরি করলে অনেক ধরনের অভিজ্ঞতা হয়, এবং মাইন্ড অনেক মানে ফ্রেশ হয় এবং অনেক বড় হয়। আপনি যদি ঘোরাঘুরি করেন, ঘোরাঘুরির মাধ্যমে আমি বিশ্বাস করি যে আপনার মনের বিশালতাটা অনেক বড় হবে, বেড়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। আর যদি সমুদ্র এবং পাহাড়ের কাছে যাওয়া যায়, তাহলে সেখানে অনেক ধরনের চিন্তাধারা আমার আসে, আমি জানি না অন্য কারো আসে কিনা, আমার অনেক চিন্তা আসে। আমি সমুদ্রের পাশে গেলে আমার অনেক আইডিয়া জেনারেট হয়, আমি পাহাড়ের কাছে গেলে আমার অনেক ধরনের আইডিয়া জেনারেট হয়, কোনো একটা প্রকৃতির কাছে গেলে যেখানে গাছ গাছালি দিয়ে ভরা, সেখানে গেলে আমি অনেক আইডিয়া জেনারেট করতে পারি, আমার নতুন কিছু উদ্ভাবনী চিন্তা তৈরি হয় এবং আমি সেটা করতে পারি। এবং নতুন একটি সংস্কৃতিকে জানা, নতুন মানুষদের সাথে পরিচয় হওয়া, এই জায়গাটিও তো হয়। যেমন আপনি বলছিলেন পর্তুগাল যখন আপনি গেলেন, তো সেখানে বিভিন্ন দেশের মানুষকে আপনি চিনেছেন, এবং ভাষাগত দিক থেকে যদি জানতে চাই যে পর্তুগালের নিজস্ব ভাষা, তো সেটাও কি কোনো ব্যারিয়ার হিসেবে কাজ করেছে, নাকি আপনার জন্য সেই জায়গাটা? ওইখানে দেশের বাইরে অবশ্যই পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ তো আমি জানি না, তো সেই ক্ষেত্রে তো তাদের ভাষাগত একটা সমস্যা আছে। এটা হয় লোকাল লেভেলে হয়, আপনি যখন শপিং করতে গেলেন বা আপনি যখন বাইরে গেলেন তখন এটা হয়। তো এছাড়া খুব একটা সমস্যা হয় না। আপনি ইংরেজি বলতে পারলে পৃথিবীর সব যে কোনো জায়গায় জায়গায় survive আপনি করা যায়। সার্ভাইভ করতে পারবেন। হয়তোবা ইনস্ট্যান্ট আপনি ইংরেজি বলার কাউকে পাচ্ছেন না, বাট ওইখানে কেউ না কেউ একজন পেয়ে যাবেন যে ইংরেজি বলতে পারে। তো সেটা বলতে পারলে আপনি সেটা সার্ভাইভ করতে পারবেন। আর এখানে নতুন নতুন দেশে গেলে নতুন নতুন ভাষা জানার একটা মজা আছে। এটা একটা অবশ্যই নতুন অভিজ্ঞতা, এবং সেই দেশের কালচার সম্পর্কে জানা যায়। একদম। তাদের আসলে কালচার কি, তারা কি খাচ্ছে, তাদের ফুড হ্যাবিট কি, তারপর তাদের বিজনেসের তাদের মোটিভটা কি, তারা আসলে কি ধরনের বিজনেস সেখানে করে, সেখানে কোন কোন দেশের প্রোডাক্ট সেখানে বেশি চলে, বা তারা আসলে কোন কোন দেশ দ্বারা এখানে পরিচালিত হয়েছিল, প্রিভিয়াসলি অনেক হিস্টোরি থাকে, অনেক দেশ অনেকে শাসন করেছে, সেই বিষয়গুলো জানা যায়, হিস্ট্রিক্যাল অনেক কিছু জানা যায়। তো এখানে অনেক ধরনের অভিজ্ঞতা তৈরি হয়। জি, এবারে একটু যদি জানতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, বা আপনার প্রতিষ্ঠান নিয়ে কি কি আগামীতে চিন্তা আছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি চাই যে ডকুমেন্টের যেই সার্ভিসটা এখন আমরা প্রোভাইড করছি, ডকুফাইটস নিয়ে যে কাজগুলো করছি, এটা অনেক বড় আকারে পরিচালিত করা। আমার ইচ্ছে হচ্ছে প্রতিটা জেলায় আমার একটা করে ব্রাঞ্চ থাকবে। আচ্ছা। প্রত্যেকটা জেলা থেকে আমরা ডকুমেন্টের সার্ভিসগুলো দিব, এবং আমার ইচ্ছে আছে শুধুমাত্র ডকুমেন্ট রিলেটেড একটা কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠা করা। বাংলাদেশে শুধুমাত্র ডকুমেন্ট নিয়ে কোনো কুরিয়ার সার্ভিস নেই, তো এটা আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমরা ইন্টারনালি কিছু কাজ করছি, ঢাকা কেন্দ্রিক আমরা কিছু মোটামুটি এখন বলতে পারেন পাইলটিং করছি আমরা শুধু ঢাকা সিটি এরিয়াতে। তো শুধুমাত্র ডকুমেন্ট, কনফিডেন্সিয়াল ডকুমেন্ট কুরিয়ার করবে, বা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবেন, এই ধরনের মানে স্ট্রং কুরিয়ার সার্ভিস কিন্তু বাংলাদেশ ওই অর্থে নাই। তো যারা আছে তারা হয়তো অন্যান্য কিছু তারা কুরিয়ার করছে, বাট আমার ডকুফাইটস থেকে আমরা একটা করার ইচ্ছা আছে যেটা শুধুমাত্র ডকুমেন্ট কুরিয়ার হবে, এবং আমরা হোম ডেলিভারি দিব, এবং খুবই
Confidentiality বজায় কনফিডেন্সিয়ালি দিব। তো চমৎকার এটা একটি আমাদের উদ্যোগ। ইচ্ছা আছে। এবং একই সাথে আগাম শুভকামনা জানিয়ে রাখছি আপনার এই উদ্যোগকে। ধন্যবাদ। আপনার আসলে জীবনে এই যে এত কাজ করছেন এগুলোর কিছু সম্মাননাও প্রাপ্ত হয়েছে। সম্মাননা যখন পান তখন কাজের গতিকে আসলে নিজের ভেতরে কিভাবে ত্বরান্বিত হ্যাঁ, করে তখন নেন? সত্যি বলতে দায়িত্ববোধ বেড়ে যায়। কেউ যদি সম্মানিত করে তখন মনে হয় যে না, আমার আরো ভালো কিছু করা দরকার। আসলে সম্মাননা অবশ্যই এটা অনুপ্রেরণার একটা জায়গা তৈরি করে, আমরা অনুপ্রাণিত হই। তো আজকে আপনারা আমাকে ডেকেছেন, এজন্য অবশ্যই আপনার পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এটাও কিন্তু আমার একটা সম্মানের জায়গা আপনারা আমাকে দিয়েছেন, আপনারা আমাকে এখানে কথা বলার সুযোগ দিচ্ছেন, আমি কথা বলছি। তো এটাও কিন্তু আমার মনে হয় যে না, আমি মনে হয় কিছু একটা করতে পেরেছি। তো এখন আমি চিন্তা করবো আরো ভালো কিছু করা দরকার, আরো ভালোভাবে যদি ভালো কিছু করতে পারি হয়তো বা আবার আপনারা আমাকে ডাকবেন। তো জি, এই চিন্তাগুলো নিশ্চয়ই। কিন্তু আসলে তৈরি হয়। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, এভাবেই আপনি এগিয়ে যেতে থাকুন, আরো অনেক অনেক ভালো ভালো কাজ করতে থাকুন, ভালো থাকবেন। জি, আপনারা ভালো থাকবেন।